ওকে, তো শুরু করতে চলেছি আজকের গল্পের চ্যাপ্টার 1, ব্লাড লাইন গল্পের চ্যাপ্টার 1। অনামিক চৌধুরীর মন খুব প্রফুল্ল। প্রায় 2 ঘন্টা হলো তিনি এই সুন্দর রিসর্টটিতে এসেছেন। জায়গাটি হলো একটি হিল স্টেশন, একটা উঁচু পাহাড়ের উপর এই রিসর্ট। ব্রিটিশ আমলের একটি সামার হাউসকে রেনোভেট করে বানানো, বেশ বিলাসবহুল আর কোনো ভিড় নেই। দূরে দূরে কটেজগুলো একটা সুন্দর মসৃণ আঁকাবাঁকা রাস্তা ধরে বানানো, চারিপাশে নানা ধরনের ফুলের গাছ। মনটা শান্তিতে ভরে যায়। যাক বাবা, অ্যাট লাস্ট ফার ফ্রম দ্য ম্যারিং ক্রাউড। অনামিক চৌধুরী ঠিক 10টা 5টা চাকরিজীবী নন। তিনি কোনো ধরা বাঁধা কাজ করেন না, তাই ছুটি তার যে খুব দরকার সেটা নয়। কিন্তু তার কাজগুলো ঠিকমতো করার জন্য মনটাকে সবসময় সজীব রাখতে হয়। তাই ফাঁক পেলেই তিনি তার জিপ গাড়িটি নিয়ে বাইরে বেরিয়ে পড়েন। তার দারুণ লাগে। চোখে ক্যামেরা লাগিয়ে তিনি নিচের লেকটার দিকে ফোকাস করলেন। রোদ পড়ে জল চিকচিক করছে, লাল নীল নৌকাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে লেকের গায়ে। তিনি শাটার টিপলেন, আর তখনই তার মনে হলো কি ওনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, চোখ দুটো নিবদ্ধ ওনারই ওপর। তিনি ঘুরে দাঁড়ালেন। একটি 10 কি 12 বছরের মিষ্টি একটি মেয়ে, বুকের কাছে ধরা একটি পুতুল। সে একভাবে তাঁর দিকেই তাকিয়ে আছে। তিনি হেসে তার দিকে হাত বাড়ালেন। মেয়েটি একটু সিটিয়ে গেল। হঠাৎ অনামিক চৌধুরী বুঝলেন যে মেয়েটি ঠিক নর্মাল নয়, মেয়েটি অটিস্টিক। তিনি হাসলেন। তোমার নাম কি মা? কিছু বলার আগেই পিছন থেকে একটি ডাক এলো, পরি, এই পরি, কামিয়া। পরি সেই দিকে দৌড়লো। বাচ্চা মেয়েরা দৌড়ে গেলে মনে হয় একটি যেন প্রজাপতি উড়ে যাচ্ছে। কিন্তু পরির দৌড় দেওয়াটা, সেই উপমা তিনি বসাতে পারলেন না। কেন সেই উপমা তিনি দিতে পারলেন না তিনি বুঝতে পারলেন না। অটিস্টিক বলে কি তা কেন হবে? অনামিক চৌধুরীর চিন্তার জাল ছিঁড়ে গেল। তিনি দেখলেন এক অপরূপ সুন্দর তরুণী তার সামনে দাঁড়িয়ে আছে। পরি তার উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ল। তিনি তরুণীটিকে উদ্দেশ্য করে বললেন, গুড মর্নিং ম্যাডাম। তরুণীটি মিষ্টি করে হাসলো। তারপর পরির উদ্দেশ্যে বলল, ঝিল দেখতে যাবি না? চল, দেরি হয়ে যাচ্ছে তো। তারপর অনামিক চৌধুরীর দিকে বাই করে সুন্দর আঁকাবাঁকা পথ দিয়ে মিলিয়ে গেল। অনামিক চৌধুরী আবার ক্যামেরাতে চোখ রাখলেন। নিজের অজান্তেই ভ্রু কুঁচকে উঠল, আর সেটা বুঝতে পেরে তিনি নিজের ওপর রেগে গেলেন। তিনি প্রমিস করেছিলেন এই ছুটি কটা দিন তিনি কোনো মানুষকে নিয়ে মাথা ঘামাবেন না। সাইকোলজিস্ট হওয়ার যে কি জ্বালা! ওকে, ব্লাড লাইন গল্পের পার্ট 2, চ্যাপ্টার 2, চ্যাপ্টারের নাম হচ্ছে বিরিয়ানি। অনামিক চৌধুরী প্লেটে মাটন দম বিরিয়ানি নিলেন। দেখে বেশ অথেন্টিক মনে হচ্ছে। ভালো বিরিয়ানি থাকলে ওনারা আর কিচ্ছু চাই না। শেফ বিনীত গলায় বললেন, মিস্টার চৌধুরী, বিরিয়ানি ছাড়া তো আপনি কিছুই নিলেন না। শেষের ডেজার্ট আইটেমটা ভালো আছে, রাবড়ি। প্লিজ ওটা ট্রাই করবেন। অবশ্যই, সেটা ভালো আইডিয়া, অনামিক চৌধুরী বললেন। বেশ খুশি মনে অনামিক চৌধুরী ডাইনিং হলের বাইরে সাজানো বসার জায়গাটিতে নিরিবিলি দেখে একটা টেবিলে গিয়ে বসলেন। এখান থেকে খাদ দেখা যায়, বেশ ভালো লাগে, আকাশ দেখা যায় অনেকখানি। তিনি মনে করেন ভালো খাবার সবসময় খোলা জায়গায় বসে খেতে হয়, প্রকৃতি আরও স্বাদ বাড়ায়। 1 চামচ বিরিয়ানি মুখে দিয়ে অনামিক চৌধুরী চোখ বুঝলেন। মানে অরিজিনাল দম বিরিয়ানি, যেমন স্বাদ তেমনি ঘ্রাণ। চোখ মেলতেই দেখলেন সকালে দেখা সেই তরুণীটি দাঁড়িয়ে আছেন। অনামিক চৌধুরী একেবারে টের পাননি। তিনি হাসলেন। আরে আপনি? স্যার, সকালে আপনার সাথে দেখা হলো, কিন্তু আলাপ করার সময় ছিল না। ঝিল দেখতে যাবার তাড়া ছিল যে। আমার নাম তরি, পরির দিদি। আমার বাবা পদ্য লিখতেন, তাই মেয়েদের নামে ছন্দ ঢেলে দিলেন। ও, আই সি। কি নাম তোমার বাবার? আমার বাবা বিখ্যাত কেউ নয়, তাছাড়া আমার নামের ছন্দ দিয়ে আমাদের নামে ছন্দ দিয়েই তিনি আকাশের তারা হয়ে গেলেন। মিস্টার চৌধুরী, এই দেখুন পরি আর ওর জামাইবাবু আসছে। আমরা আপনার সাথে টেবিলটা শেয়ার করতে পারি?
অবশ্যই, অনামিক চৌধুরী খুশি হয়ে বললেন। তরি বসেছে, কিন্তু তার দিক থেকে চোখ সরাচ্ছেন না। অনামিক চৌধুরী তার ইন্ট্রো কিন্তু দেননি তরিকে, তবুও তরি তার নাম জানে। সে দেখতে চাইছে অনামিক চৌধুরী আশ্চর্য হলো কিনা। তিনি ছোট্ট ঘটনায় আশ্চর্য হন না। নির্ঘাত মেয়েটি ওই শেফ আর ওনার সাথে কথাবার্তা শুনেছিল। তরির বর লোকটিকে অনামিক চৌধুরীর বেশ ভালো লাগলো। হাসি খুশি প্রাণোজ্জ্বল একটি মানুষ। দুই হাতে নিজের আর পরীর প্লেট ধরা। পরী সেই বুকের কাছে পুতুল আঁকড়ে দাঁড়িয়ে আছে, মুখে কোনো এক্সপ্রেশন নেই। তার চোখ ওনার প্লেটের দিকে। মেয়েটার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। হ্যালো মিস্টার চৌধুরী, উই আর গ্ল্যাড টু মিট ইউ। আপনার মতো মানুষের সাথে আলাপ হওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি জানতাম না, কিন্তু তরি ঠিক আপনাকে স্পট করলো। ঝিলে ঘুরতে ঘুরতে আপনার সব গল্প বলল, কি করে আপনি ভয়ঙ্কর সব ক্রিমিনালদের ধরেছেন এবং পুলিশের আসল ব্রেন নাকি আপনি। সেই শুনে আমি আপনার টোটাল ফ্যান হয়ে গেছি স্যার। অনামিক চৌধুরী হাসলেন। এই দেখো, আমার ইন্ট্রোডাকশন তো দেওয়াই হয়নি। আমি গৌরব মুখার্জি, তরির বেটার হাফ। আমার কলকাতায় বেশ কিছু বাড়ি আছে এবং ছড়িয়ে ছিটিয়ে নানা বিজনেস আছে। বাবা চলে যাবার পর আমাকেই সব সামলাতে হয়, তবে আমাদের বিশ্বস্ত অনেক কর্মচারী আছে, তাই ম্যানেজ হয়ে যায়। ও আচ্ছা, অনামিক চৌধুরী বললেন। অনামিক চৌধুরী দেখলেন তরি মন দিয়ে পরীকে খাইয়ে দিচ্ছে। অনামিক চৌধুরী ফিল করলেন যে তিনি খাচ্ছেন, কিন্তু কোনো খাবারের সেরম স্বাদ পাচ্ছেন না। আপনি কি খাবারের স্বাদ পাচ্ছেন না? তরি জিজ্ঞেস করলো। তাই না? দাঁড়ান, একটু রায়তা নিয়ে আসি, ভালো লাগবে। তরি উঠে গিয়ে রায়তা আনতে গেল। গৌরব খুব খুশি ও উজ্জ্বল হয়ে বলল, তরি আমারও মনের কথা বুঝতে পারে। অনামিক চৌধুরী দেখলেন রোদ কমে আসছে, বৃষ্টি হতে পারে। অনামিক চৌধুরী বললেন, দেখুন, মেয়েদের ইকিউ ছেলেদের থেকে অনেক বেশি, বুঝলেন? তাই ওদের কথায় আমরা বিস্মিত হই। ও, ইউ মিন টু সে তরি থট রিড করতে পারে না? দেখুন, ওনার ব্যাপারটা জানি না, কিন্তু অধিকাংশ মেয়েদের অবজারভেশন ক্ষমতা পুরুষদের থেকে বেশি। ওরা যা টের পায় তার খুব কমই আমরা পাই, তাই চমকে যাই। গৌরব বেশ ইমপ্রেস চোখে অনামিক চৌধুরীর দিকে চাইল। আই সি ইয়োর পয়েন্ট। তরি রায়তা একটা বাটিতে করে এনে টেবিলের ওপর রাখলো। তারপর পরীকে বলল, পরী, আঙ্কেলকে রায়তা পাস করো তো। তরি তার এক হাতের পুতুল গা থেকে সরিয়ে বাটিটা পাস করলো। ওর আঙুলগুলোর দিকে চাইতেই অনামিক চৌধুরী বিষম খেলেন। কোনো মতে সামলে উঠে বলল, সরু চাল গলায় লেগে। ওকে, ওয়েলকাম। ব্লাড লাইন চ্যাপ্টার 3। চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য ড্রিম। অনামিক চৌধুরী স্বপ্ন দেখছেন। তিনি তার ঠাকুমাকে দেখতে পেলেন, হাতে ধুনুচি। তিনি ঘরে ধুনো দিচ্ছেন। ও মানিক, উঠে পড় বাবা, অবেলায় ঘুমাতে নেই, অমঙ্গল হয়। তিনি পাশ ফিরলেন, বালিশ আঁকড়ে ধরলেন। শোন, তোর দাদু কোথা থেকে ইলিশ জোগাড় করে এনেছে। জোড়া ইলিশ রান্না হবে, পেট ভরে খাবি। দুপুরে তুই কিছুই খাসনি, রাতে খাবি। অনামিক চৌধুরী খুব খুশি হলো। তিনি হাসছেন। শোন, তোকে বলা হয়নি, আমি আজ একটু আগে কুয়োতলায় ওই মহিলাটাকে দেখলাম। ভয়ে হাত পা সিটিয়ে গেল। কোন মহিলাটা ঠাম্মা? জড়ানো গলায় অনামিক চৌধুরী জিজ্ঞেস করল। ওই মহিলা যে এই বাড়িতে থাকতো। তোর দাদু আমার একটা কথাও শোনে না। সেই এই বাড়িটা কিনলো। মহিলাটা এসছে, আর ওর পেটে ভীষণ খিদে। পেটে খিদে তো খেতে দাও না ওকে। ঠাম্মা শুকনো মুখে বলল, কি? তারপর ফিসফিস করে বলল, খাবে তো, দেখিস, খেতেই তো এসছে। আমার ভয় করছে মানিক, তুই উঠে পড়। তুই পারবি ওই মহিলাকে থামাতে, তুই পারবি। অনামিক চৌধুরীর ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বসলেন। বিশাল জানালার বাইরে পাহাড়, সন্ধ্যা নামছে, পাহাড়ি সন্ধ্যা। সারা ঘরে স্যান্ডেল বা মোগরা এই জাতীয় কোনো একটা গন্ধ ও ইলেকট্রিক সেন্টেড ক্যান্ডেলস থেকে আসছে। স্বপ্নে এই গন্ধটাকেই উনি ধুনোর গন্ধ পেয়েছেন। মুখ চোখ ধুয়ে ঘরে আসতেই তিনি স্বপ্নের পুরো অংশটা ভুলে গেলেন, কেবল ইলিশ মাছের কথাটা মনে রয়ে গেল। দাদুর আনা জোড়া ইলিশ,
তীব্র ইচ্ছা হচ্ছে তার ডিম ভর্তি ইলিশের ঝোল খেতে, কিন্তু এই রিসর্টে ইলিশ কী করে পাবে? মনটা খারাপ হয়ে গেল। এ কোন দিকে মানুষ হাঁটা লাগিয়েছে? জীবন থেকে সব ভালো জিনিসগুলো বাদ দিয়ে তারা কোথায় এগোচ্ছে? এ কোন উন্নতি? ইন্টারকমটা বেজে উঠল। মিস্টার চৌধুরী, আমি গৌরব বলছি। হ্যাঁ বলো। আজ ডিনার করতে আপনি ডাইনিং হলে যাবেন না, রাতে আপনি আমার সাথে ডিনার করছেন। সারপ্রাইজ আছে আপনার জন্য। আমি আসবো আপনার রুমে। ওহ সুপার গৌরব। হ্যাঁ স্যার, শার্প 7:30টার সময় আসবো। ওকে, আই উইল ওয়েট। ওকে, ব্লাড লাইন চ্যাপ্টার 4, দ্য ফরগটেন মার্গারিতা। ফোন নামিয়ে অনামিক চৌধুরী ঘড়ি দেখলেন 6:30। পুরো 1 ঘন্টা আছে হাতে। একটা হট শাওয়ার নিতে হবে। গৌরব তাকে নাকি সারপ্রাইজ দেবে। ওকে একটা সারপ্রাইজ দিলে কেমন হয়? তিনি টাকিলার বটল বের করলেন। মার্গারিটা বানিয়ে গৌরবকে চমকে দেবেন। শার্প 7:30টায় গৌরব এসে উপস্থিত। পিছনে 2জন বেয়ারা। তাদের হাত থেকে খাবারের বাটিগুলো নামিয়ে সুন্দর করে হাসল গৌরব। এবার খুলে দেখুন। ঢাকনা খুলতেই অনামিক চৌধুরী তো হতবাক হয়ে গেলেন। ইলিশ মাছের তেল ঝোল! অস্ফুটস্বরে তিনি বললেন, করেছ কি? ইয়েস স্যার, তুমি তো কামাল করে দিলে। আমি করিনি মিস্টার চৌধুরী, করেছে তরি। কি করে যেন কোথা থেকে জোড়া ইলিশ জোগাড় করেছে। বলল আপনি নাকি দুপুরে ভালো খাননি, রাতে পেট পুড়ে যেন খান। অনামিক চৌধুরী সাদা ভাত দিয়ে ইলিশ মাছের ঝোল মেখে খাচ্ছেন। ছেলেবেলার স্মৃতি তার ফুটে উঠছে। গৌরব বলছে, রেসিপিটা কার বলুন তো? অনামিক চৌধুরী বলল, আমার ঠাম্মার। ঘর কাঁপিয়ে গৌরব হেসে উঠল। আপনি তো খুব ফানি, ভীষণ ফানি কথা বলেন। আরে রেসিপিটা হলো তরির। ও নিজে কিচেনে শেফের কাছে গিয়ে শেফকে বলে রান্নাটা করিয়েছে। অনামিক চৌধুরী খাচ্ছেন। প্রতিটি গড়াসে তার মুখ স্বাদে গন্ধে ভরে উঠছে। এত তৃপ্তি এই খাবারে, খেয়েই ঘুম দেবেন। চোখ ভারী হয়ে আসছে। ছেলেবেলায় যেমন হতো। মার্গারিটার করবার কথা তার মনেই রইল না। ওকে, সো চ্যাপ্টার 5, দ্য মার্ডার। দিনের প্রথম সিগারেটটা অনামিক চৌধুরীর ভীষণ প্রিয়। এই সিগারেটটা তিনি খান ভরপেট ব্রেকফাস্ট করার পর। বেশ লাগে, মাথাটা হালকা এবং ভারমুক্ত লাগে। আজ তিনি চিকেন চিজ মাশরুম অমলেট আর চিকেনের মুচমুচে প্যাটিস দিয়ে ব্রেকফাস্ট সারলেন। তারপর গরম দার্জিলিং টিয়ের কাপটা চুমুক দিয়ে দিনের প্রথম সিগারেটটা ধরালেন। বাইরে ধূসর একদিন, আকাশের মুখ ভার, এবং সেই রকম মুখ ভার করে ওনার সামনে বসে আছেন পুলিশ ডিএসপি মিস্টার কবির খান। তিনি ডাইরেক্ট আইপিএস পরীক্ষা দিয়ে পুলিশের ডিএসপি হয়েছেন। বয়স কম এবং ইন্ডিয়ান পুলিশের চাল ঢাল রপ্ত হয়নি এখনো। স্কুল কলেজ এক জিনিস আর বাস্তব জগৎ আর এক জিনিস। ইনি সেই গ্যাপটা পছন্দ করছেন না। মিস্টার চৌধুরী, আপনি কি ক্রাইম সিনটা একবার দেখতে চান? বডি এখনও ঘরেই আছে। ফরেন্সিক টিম আসতে দেরি করলো। এখন মনে হয় ইনিশিয়াল কাজটা শেষ হয়ে গেছে। অনামিক চৌধুরী বলল, না, দরকার নেই। কবির আশ্চর্য চোখে অনামিক চৌধুরীকে দেখলেন। কেউ ক্রাইম সিন না দেখেই খুনের কিনারা করবে? কবির বিস্ময় প্রকাশ করলেন না, কারণ পুলিশের এই চাকরিতে নানা লোককে তিনি দেখা শুরু করে দিয়েছেন। দেখতে চায় না, ভালো কথা, কিছু সময় বাঁচবে। তবুও গলা খাকারি দিয়ে বললেন, মানে ওপর থেকে অর্ডার আছে আপনাকে সব রকম সাহায্য যেন আমি করি, তাই জিজ্ঞেস করলাম। আমি জানি আপনি করবেন। এক কাজ করুন, আপনি আপনার পার্সপেক্টিভটা আমায় বলুন। খান মনে মনে ভাবল, বাবা, এ তো পুলিশের জবানবন্দি নিচ্ছে। বাহ, ইমপ্রেসিভ। বড় সাহেবদের খাস লোক, তাই যতই রাগ হোক ভালো মানুষের মতো মুখ করে কবির শুরু করলেন। গৌরব মুখার্জি হলো কলকাতার 10 জন প্রথম শ্রেণীর ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তার এমন ভয়াবহ মৃত্যু। মাথার পিছন দিকটা পুরো থেতলে গিয়েছে স্যার। প্রাইম সাসপেক্ট হলো ওনার সদ্য বিবাহিত স্ত্রী তরি দেবী। সিসিটিভি ক্যামেরাতে কারো আসা যাওয়ার কোনো চিহ্ন ধরা পড়েনি। সো নো আউটসাইডার্স।
তরিদেবী প্রাইম সাসপেক্ট, কারণ উনি যখন ফোন করে ফোন করেন এবং রিসর্টের ফ্রন্ট অফিসকে খবর দেন, তখন ওনারা এসে দেখে যে ওনার সারা গায়ে লেগে আছে গৌরববাবুর রক্ত। দুটো জিনিস এই গোটা ব্যাপারকে ধোঁয়াশা করেছে। এক নম্বর হলো তরিদেবীর থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, আর 2 নম্বর হলো মার্ডার ওয়েপন, সেটাও পাওয়া যাচ্ছে না। বডি তো মর্গে চলে যাবে, তরিদেবীর কি করবেন? কি আর করবো বলুন, শি ইজ আন্ডার শক। সত্যি কি মিথ্যে জানি না, তাই একজন সাইকিয়াট্রিস্ট আর একজন লেডি কনস্টেবলকে তার কাছে রেখেছে। বুঝতেই পারছেন, ফিমেল সাসপেক্টসদের জন্য ইমিডিয়েটলি কোনো ড্রাস্টিক অ্যাকশন নেওয়া যায় না, নানা মহিলা এনজিও এসে ঝামেলা খাড়া করবে। বুঝলাম। আর ওই অন্য মেয়েটি পরি, ওর কি করবেন? পরি তো অটিস্টিক, সে এক জায়গায় বসেই আছে, নড়েনি। চাইল্ড ওয়েলফেয়ার আসছে, ওরা ব্যবস্থা করবে। আইসি। কবির খান এক চুমুকে ঠান্ডা চা নিঃশেষ করে টেবিলে একটা হালকা চড় মেরে উঠে দাঁড়ালেন। ভাবুন, একটা ওপেন অ্যান্ড শার্ট কেস, কিন্তু কি হ্যাপা। এই সময় এক রিসর্টের কর্মচারী এসে কবির খানের কানে কানে কি যেন বলে দিল, এবং তাইতে তিনি রেগে বোম হলেন। প্লিজ প্লিজ টেনে তোলো ওদের, নত এই গোদের ওপর বিষ ফোড়া হবে। অনামিক চৌধুরীর খুব জানতে ইচ্ছে করছিল কি হয়েছে। তার চোখে প্রশ্ন। কবির তা দেখে বলল, শুনুন মিস্টার চৌধুরী, কি আর বলবো, মার্ডার ওয়েপন খোঁজবার জন্য কিছু পুলিশ কনস্টেবলদের পাহাড়ের গায়ে নামতে বলেছিলাম খোঁজবার জন্য। তার 4-5 জন নাকি কাঁটা ঝোপে আটকে গেছে, দড়ি দিয়ে তাদের এখন তুলতে হবে। ভাবুন, কাজ করব না আনফিট লোকজনদের নিয়ে নাজেহাল হব। কবির খানের মুখ রাগে থমথম করছে। বাইরে বৃষ্টি নেমেছে। অনামিক চৌধুরীর মনে হলো তাকে এক্ষুনি ঘরে যেতে হবে। কিছু একটা জিনিস তাকে টানছে, কি সেটা? বৃষ্টির মধ্যে তিনি হাঁটছেন, অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, চারপাশ ঝাপসা। আলোর খোঁজে তাকে নামতে হবে এক্ষুনি। Bloodline, Chapter 6. The email from Tori. অনামিক চৌধুরী দেখলেন তার ইনবক্সে একটা মেইল এসেছে। এই মেইলই কি ওনাকে টানছিল? মেইলটি তরির লেখা। মানিকবাবু, আপনাকে এই নামে ডাকতে আমার খুব ইচ্ছে করছে, নিজের মানুষ লাগছে। আমি জানি আপনি ছুট্টি এই চিঠি কবির খানকে দেবেন না, তাই আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে। জানেন, কবির খান একটি মানুষরূপী ছাগল। ওনাকে লাঞ্চে ঘি দিয়ে কচি ঘাস খাওয়ানো উচিত। আমার মনে হয় উনি লাইফে এমন ঝামেলায় কোনো দিন পড়েনি। তিনি একদল মোটা মোটা পুলিশ কনস্টেবলদের খাদে নামিয়েছেন মার্ডার ওয়েপন খুঁজতে। আচ্ছা, যে গৌরবকে মেরেছে সে কি শোয়েব আখতার, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, যে খুন করেই 161.3 কিলোমিটার/আওয়ারে মার্ডার ওয়েপন ছুঁড়ে খাদে ফেলে দেবে? যাই হোক, আমার মনে হয় না আমাকে থানায় ওরা নিয়ে যাবে। একজন সাইকিয়াট্রিস্ট এসছেন, মহিলা। ওনাকে দেখলে কেন জানি ভোঁদরের কথা মনে হচ্ছে। আপনি ভোঁদর দেখেছেন? আমি দেখেছি অ্যানিমাল প্ল্যানেটে। বেচারি আমায় ভয় পাচ্ছে। এখনো অবধি আমাকে কোনো প্রশ্ন করেনি এবং কোনো পার্সোনাল অবজারভেশনও খাতায় লেখেনি। চেয়ারে ঠায় বসে আছে, মাঝে মাঝে উঠে গিয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। মনে হয় কারো হাতে পায়ে ধরছে ডিউটি বদলে দেওয়ার জন্যে। অন্যদিকের মানুষটি ধমক দিয়ে ওর ফোন বারবার কেটে দিচ্ছে। এছাড়া আমার সাথে আছে এক লেডি কনস্টেবল, তার কথা একটু বলি। তার নাম মনে হয় দাঁত সুন্দরী। তার সামনের দাঁত দিয়ে একটি পুরো মাঠ তার হাল চষা যায়। সেই দাঁতের জন্যেই মুখে একটি তৃপ্তির ভাব আছে। মনে হয় এই বুঝি এক থালা ভাত আর কষা মাংস দিয়ে খেয়ে এসছে। সে পুরো কটেজটা ঘুরে ঘুরে দেখছে। সোফাগুলোতে বসছে, এখন জাকুজির জলে পা ডুবিয়ে জলকেলি করছে। তার এই কাজটা তার মনে বেশ ধরেছে। এখনো অবধি আমাকে পাহারা দেবার কথা ওর মাথায় আসেনি। আমি ল্যাপটপ নিয়ে বাথরুম থেকে আপনাকে ইমেলটি করছি। যাই হোক, আপনি ছুটি কাটাতে এসছেন, ছুটি কাটান।
3-4 দিনের মধ্যে সব ঠান্ডা হয়ে যাবে। আমি আমার ক্ষমতার জোরে এইসব ননসেন্স বন্ধ করব। আপনি লোড নেবেন না। এদিকে ঝামেলা কাটলে আপনাকে একদিন বাড়িতে ডাকবো, চিতল মাছের মুঠা বানিয়ে খাওয়াবো, দেখবেন কি স্বাদ। আচ্ছা, আপনি আমার বাবার নাম জানতে চেয়েছিলেন। আমার আসল বাবা কে তা আমি জানি না, কারণ আমার যখন 5 বছর বয়স, নির্মলকান্তি মজুমদার বলে এক ইংলিশের শিক্ষক আমার মাকে পাক থেকে তুলে বিয়ে করেন। সমাজে আমরা প্রতিষ্ঠা পাই। তার 5 বছরের পর পরি হলো। মায়ের শরীর এত ধকল নিতে পারেনি, নানা কমপ্লিকেশন দেখা দিল। তার 5 বছর পর মা কি করে আবার প্রেগনেন্ট হলেন। একটি ছোট ভাই হলো, কিন্তু মা মারা গেলেন। আমি মায়ের জায়গা নিয়ে ভাইকে বড় করতে লাগলাম, কিন্তু নির্মলকান্তি বাবু বেশি দিন নির্মল ছিলেন না। আমার উপর দৈহিক অত্যাচার করতে লাগলেন। একদিন তিনি খুন হলেন। গৌরবের মতো কে যেন মাথার পিছনটা থেতলে দিয়েছে। কবির খানকে বলুন, তখনও মার্ডার ওয়েপন কিন্তু পাওয়া যায়নি। এই রে, বাথরুমের বাইরে দাঁত সুন্দরী আমায় ডাকছে। এখন এই পর্যন্তই থাক। হ্যাঁ, তরি। To be continued. Bloodline, Chapter 7. Anamik Chaudhury's letter to Tori. অনামিক চৌধুরী মন দিয়ে মেল লিখছেন তরিকে। মেল পেলে তার উত্তর তো দিতেই হয়। তিনি লিখছেন, এখন বাজে সকাল 11টা, বৃষ্টি কমেনি, বাইরে ঝিমিয়ে থাকা এক ধূসর সকাল। তার ঘরটা দেখলে আর ঠিক কোনো বিলাসবহুল রিসর্টের ঘর লাগছে না। ঘরের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে পুরনো ফাইল, দস্তাবেজ, ফ্যাক্স করা কাগজ, অনেক প্রিন্ট আউট, আর একদিকের দেওয়ালে জুড়ে বড় পিনবোর্ড। তিনি সেখানে কিছু জায়গার নাম, ডেট ও মানুষের নাম পিন দিয়ে আটকে একটা কেস ফ্রেমওয়ার্ক বানিয়েছেন। এই সব তিনি কাল করেছেন তরির ইমেল পাওয়ার পর। কবির ইনফরমেশন জোগাড় করতে খুব সাহায্য করেছে। সারা রাত ধরে তিনি প্রতিটি ইনফরমেশন, প্রতিটি পেপার খুঁটিয়ে দেখেছেন। একটু অবসন্ন লাগছে, কিন্তু একটা উত্তেজনাও অনুভব হচ্ছে। ইমেলটা কি লিখেছে সেটা হুবহু তুলে দিলাম। তরি, তোমার ইমেল পেয়েছি। সরি, কাল কাজের মধ্যে ছিলাম, তাই উত্তর দিতে দেরি হয়ে গেল। না, তোমার ইমেল আমি কাউকে দেখাইনি, কিন্তু তুমি এটাও ভেবেছিলে যে আমি গৌরবের খুনের কথা শুনে ক্রাইম সিনে যাব, তোমাকে ইন্টারোগেট করার চেষ্টা করব, কিন্তু তার কোনোটাই আমি করিনি। তুমি ভেবেছিলে আমাকে সামনে পেয়ে আমার মাথাটা একটু ওলটপালট করে দেবে, কিন্তু সেটা হয়নি। তাই তুমি ইমেল করেছ। আমি এটাই চেয়েছিলাম। রিটেন কমিউনিকেশন হয় লিনিয়ার মোডে, এখানে বিভ্রম সৃষ্টি হয় কম, উল্টে কিছু দরকারি তথ্য বেরিয়ে আসে। তুমি অসংলগ্ন কথায় ইমেল ভরাতে চেষ্টা করেছ, কিন্তু কিছু কথা দিয়েছ যেটা আমার কাজে লেগেছে। যেমন তোমার পালক পিতার নাম। যদিও আমি জানি দাঁত সুন্দরী যেমন তোমার দেওয়া নাম, নির্মলকান্তিও তোমার পালক পিতাকে দেওয়া একটি নাম। তরি, তোমার অনেক ক্ষমতা, কিন্তু সেটা যে কতটা তা আমার জানা নেই। তাই বারবার তুমি সেই ক্ষমতার প্রদর্শন করো। আর আমি সাধারণ একটা মানুষ, কিন্তু আমি আমার ক্ষমতার ব্যাপ্তি কতটা তা জানি, তাই প্রদর্শন করে খরচা করি না। যাই হোক, আমি কিছুদিন ব্যস্ত থাকব। তুমি চাইলে আমাকে ইমেল করতে পারো, আমি উত্তর দেব। ইতি অনামিক চৌধুরী। মেলটা সেন্ড করে ল্যাপটপ বন্ধ করতেই দরজায় টোকা পড়ল। কবির খান হাতে এক বিরাট টিফিন বাক্স নিয়ে এসে ঘরে ঢুকলো। ঢুকে এসে বড় বড় চোখ করে ঘরের চারপাশ দেখতে লাগলো। আরে বাস! কবির খান তো অবাক। অনামিক চৌধুরী হাসলেন। শোনো, তোমাকে সত্যি ধন্যবাদ। এত কম সময়ে তুমি আমাকে এত তথ্য জোগাড় করে দিয়েছো। হ্যাঁ স্যার, সেটা সেকেন্ডারি, কিন্তু আমার মনে হলো ইউ আর এবল টু সি আ রে অ্যাট দি এন্ড অফ দ্য টানেল। ভেরি ফেন্ট। এসো, টিফিনটা খোলো, কাল থেকে কিছু খাওয়া হয়নি, খেতে খেতে বলি। কবির লজ্জিত মুখে বলল, ইস,
এখনই প্লেট দিতে বলছি। বাটার চিকেন, লাল মাছ আর মুচমুচে পরোটা। অনামিক চৌধুরী আয়েস করে খাচ্ছেন। কার রান্না? মায়ের। সুপারব, অভূতপূর্ব। তারপর তিনি বলতে শুরু করলেন, আমি শুরু করি তরিকে ধরে। আমরা শুরু করি প্রথম থেকে, ঠিক আছে? বোর্ডে প্রথম লোকেশন হলো বউবাজার। ওটা হলো তরির মায়ের ঠিকানা। তিনি ছিলেন এক দেহ ব্যবসায়ী। তরি 5 বছর বয়স অবধি ছিল ওই ঠিকানায়। তারপর এক শিক্ষক ভদ্রলোক তরির মাকে বিয়ে করে নিয়ে আসে। তাদের ঠিকানা হলো মানিকতলার এক পাড়ায়। এই ঠিকানায় তারা ছিল প্রায় 10 বছর। সেখানে পরি হয় এবং একটি ভাইও হয়। আরেকটি ব্যাপার হয়, এই ঠিকানায় হয় প্রথম খুনটি তরির পালক পিতার। পাশে রক্তমাখা অবস্থায় পাওয়া যায় তরিকে। মার্ডার ওয়েপন সেদিনও পাওয়া যায়নি। তারপর ঠিকানা হলো সল্টলেক, এক ডাক্তারের চেম্বার। সেখানে ডাক্তারের খুন হয়, সেম ম্যানার। পাশে এক মেয়ে ছিল, ওইটুকুই আছে। মেয়েটির বর্ণনা নেই। ডাক্তারের বাড়ির লোকেরা কেচ্চার ভয়ে তদন্ত বাড়ায়নি, কেস ক্লোজ করে দেয়। তারপর শিলিগুড়িতে এক বৃদ্ধ ব্যবসায়ীর খুন হয়। তার 7 কুলে কেউ ছিল না। কেস এমনি ক্লোজ হয়ে গেছিল, কোনো তদন্ত হয়নি। আফটার দ্যাট 2 বছর পর এই রিসর্টে এই গৌরবের খুন। অনামিক চৌধুরী হাত ধুতে গেলেন। ফিরে এসে একটা সিগারেট ধরালেন। কবির খান হতবাক হয়ে সফট বোর্ডের দিকে চেয়ে রয়েছে। আমি আজ বিকেলে কলকাতা যাচ্ছি, পরশু ফিরব। আপনি ততদিন এদিকটা সামলে দিন। কবির বলল, আচ্ছা, নো প্রবলেম। সিগারেটের ধোঁয়ার রিং বানিয়ে অনামিক চৌধুরী জিজ্ঞাসা করল, আচ্ছা, পরীর কি হলো? চাইল্ড ওয়েলফেয়ারের লোকরা নিয়ে গেছে। অনামিক চৌধুরী হাসলেন। আরে, হাসছেন যে? খান জিজ্ঞেস করল। হাসছি কারণ পরী চাইল্ড নয়। এই দেখুন বার্থ সার্টিফিকেট। মানিকতলা পুলিশের ফাইলের ফ্যাক্সের কপি পেয়েছি। কবির খান সেটা হাতে নিয়ে অনামিক চৌধুরীর পাশে বসল। কি? পরীর 19 বছর বয়স? হ্যাঁ, পরী হলো তরির চেয়ে ওই 6 বছরের মতো ছোট, কিন্তু মেয়েটা বামন স্বভাবের, বার নেই। তাই ওকে মাত্র ওই 10 বছর মতো লাগে। প্রথম দিন ওর হাতের আঙুল এবং দৌড়ানোর ভঙ্গি দেখে আমার একটু খটকা লেগেছিল। কোথায় যেন একটা বিভেদ ছিল। ইন্টারেস্টিং, খান বলল। আমার মনে হয় ওকে তরির কাছে ফিরিয়ে আনা দরকার। পারবেন না? অফকোর্স পারবো, খান বলল। অনামিক চৌধুরী জানলার বাইরে তাকালেন। অনেক দিন ঝলমলে সকাল দেখা হয়নি তার। ব্লাড লাইন, চ্যাপ্টার 6, দ্য রেলমস অফ পাস্ট। এখানে একটু ডিসক্লেমার দিয়ে নিই যে এই চ্যাপ্টারটিতে একটু what should I say, a little adult content আছে. So it is an 18 plus content. So I will say, if somebody below 18, please listen with your parents' permission. Okay, তো পড়া যাক। বেশ্যাপল্লী মানেই যে হাতে ফুলের মালা নিয়ে মাতাল ও লম্পটদের ঠেলাঠেলি হবে, বা চড়া লিপস্টিক মেখে মেয়েরা সারে সারে দরজার ধারে বিশেষ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকবে, তা সত্য নয়। কারণ এই জায়গার ওসি থেকে পাওয়া ঠিকানা নিয়ে যখন অনামিক চৌধুরী এসেছেন এই নিষিদ্ধ পল্লীতে, তখন ওর কিছু অস্বাভাবিক লাগছিল না। নিতান্তই সাধারণ সাদামাটা নিম্ন মধ্যবিত্ত এক পাড়া বলেই মনে হচ্ছিল। এর বিশেষ কিছু, এর থেকে বেশি কিছু নয়। সরু গলি, 2 পাশে সার ঘর, 2-1টি দোকানও আছে, চায়ের দোকান, মুদির দোকান, কিছু কুকুর রোদ পোয়াচ্ছে, বাচ্চা ছেলেরা দৌড়ে যাচ্ছে। অনামিক চৌধুরী দেখল কোনো ঘরের গায়ে কোনো নাম্বার নেই, কিন্তু তার কাছে হাউস নাম্বার দিয়ে ঠিকানা আছে। অগত্যা তিনি চায়ের দোকানের লোকটিকে জিজ্ঞাসা করলেন, দাদা, এই কুলসুম বিবির ঘরটা কোন দিকে জানেন? সে উদাস দৃষ্টিতে বলল, ওই যে ওই নীল দরজা। এতক্ষণে অনামিক চৌধুরীর কাছে ব্যাপারটা খোলসা হলো। এই পাড়ার বাড়ির দরজাগুলো বেশ চড়া রঙের, নীল, লাল, সবুজ, কমলা। এবার পাড়াটা আর সাধারণ লাগলো না ওনার কাছে। কুলসুম বিবিকে দেখে অনামিক চৌধুরীর মনটা ভালো হয়ে গেল।
মমতাময়ী মা পিসিমাদের মতো চেহারা, মহিলাটির মধ্যে কোনো জড়তা নেই, যেন কতদিনের চেনা। হীরামতি বায়ের খবর জানতে এসছেন শুনে খুব খাতির করে অনামিক চৌধুরীকে ঘরে বসালেন। এত কষ্ট করে এসছেন, চা মামলেট করে দিই স্যার। অমলেটকে ঠাম্মা মামলেট বলতেন ছেলেবেলায়। কতদিন পরে এ কথাটি শুনে অনামিক চৌধুরীর বেশ ভালো লাগলো। হ্যাঁ দিদি, খাবো। খুশি মুখে কুলসুম ঘরের লাগোয়া কিচেনে ঢুকে গেলেন। অনামিক চৌধুরী বসে আছেন কুলসুমের ঘরের বিছানার উপর। ঘরের পাশের অংশে, ঘরের পুরো অংশটাই প্রায় বিছানা দিয়ে ভরে গেছে। এক দেওয়ালে একটা ছোট টিভি ফিট করা, অন্য দেওয়ালে জুড়ে আয়না দেওয়া আলমারি, যেটুকু জায়গা বেঁচে আছে সেখানে প্লাস্টিক চেয়ার আর একটা নিচু টেবিল, আর টেবিলের উপর ফুলদানি। কুলসুম বিবি প্রায় 5 মিনিটের মধ্যেই হাসি মুখে চা মামলেট নিয়ে ঘরে হাজির হলেন। স্টিলের কোয়ার্টার প্লেটের মামলেটটা অনামিক চৌধুরীর দিকে তুলে বাড়িয়ে দিলেন। সস দিই? হ্যাঁ দিদি দিন। কোথা থেকে বিশাল সসের এক বটল এনে কুলসুম তার প্লেটের উপর উল্টো করে থাপড়াতে লাগলেন। এক দলা সস পড়ল মামলেটের ওপর। ইস, বেশি পড়ে গেল তাই তো? কুলসুম বিবির সসের বোতল নিয়ে সামান্য আড়ষ্ট এবং অপ্রস্তুত হাসি হাসলেন। অনামিক চৌধুরী মামলেট খাচ্ছেন। কুলসুম তার সামনে প্লাস্টিক চেয়ারে বসে তৃপ্ত মুখে দেখছেন। অনামিক চৌধুরী খাচ্ছেন আর ভাবছেন, এদের আমরা এত ঘৃণা কেন করি? চায়ে চুমুক দিয়ে আপনা থেকে মুখ থেকে একটি শব্দ বেরিয়ে আসলো, আহ, চা ভালো হয়েছে, দারুণ। এমন চা করতো হীরা, জানেন, হীরার থেকে শিখেছি। তাই? বাহ। হীরা ছিল যেমন গুণে তেমন রূপে। অনামিক চৌধুরী বিছানায় বাবু হয়ে বসলেন। একটু গোড়া থেকে বলুন তো হীরার ব্যাপারটা। হীরার আমি একই সাথে এসেছিলাম এই পাড়ায় প্রায় 30 বছর আগে। আমার বয়স তখন 15 কি 16। মদন চাচা আমাদের গান শেখাতেন, মাসি শেখাতেন নাচ। তারপর ধান্দার বয়স হলো। মদন চাচা ও নিয়তি মাসি আমাদের বুকের কাছে টেনে অনেক আদর করলেন, চোখের জল ফেললেন, বললেন, এবার তোদের হবে নসিবের খেলা। আমার সাদামাটা রূপ এবং নসিবও হলো সাদামাটা, কিন্তু হীরার নসিবের কথা যেন কোনো ভাষায় বলা যায় না। কিভাবে বলবো? হীরার ছিল মরণ নসিব। মরণ নসিব? এরম কেন বলছেন? ওর কপালে এলো হদিস। হদিস ইনসান ছিল না, ও ছিল পিশাচ। অনামিক চৌধুরী নড়ে চড়ে বসলেন। কুলসুম তার গল্প চালু রাখলেন। এত মানুষ দেখলাম জীবনে। মোটামুটি মানুষ 3 জাতের হয়, বুঝলেন? এক হলো ভিতুর জাত। এরা আসে সবাইকে লুকিয়ে। এই জায়গার কোনো ছাপই তারা নিয়ে যায় না। বাড়িতে গিয়ে সবার আগে স্নান করে, তারপর শুদ্ধ হয়। দ্বিতীয় জাতটি হলো চওড়া। এরা বুক বাজিয়ে আসে, এদের কোনো দুটি জীবন নেই। এরা খুব সাহসী, ভালো বা খারাপ যা করার এরা মুখের ওপরে করে। তৃতীয় হলো পিশাচের জাত। এরা উঠে আসে নরক থেকে। তারা যাবার আগে নরকের বীজ রেখে যায় এইখানে। আচ্ছা, এই লোকটির নাম হাদিস। হ্যাঁ, হাদিস ছিল এই তৃতীয় প্রকৃতির। সে ছিল পেশায় ভাড়াটে খুনি। বহু বড় বড় লোকেদের জন্য সে কাজ করত। পুলিশের দম ছিল না ওকে ধরে, জেলে পড়ে। সেই হাদিস হীরাকে একদিন এসে চাইল। মদন চাচা ও মাসির বুক ভয়ে সিটিয়ে গেল, কিন্তু তাদের হাত পা ছিল বাঁধা। রাতের পর রাত হীরার উপরে অকথ্য অত্যাচার চালাতো হাদিস। হীরার কাছে শোনা তার নাকি ছিল 2টি ছায়া। দেওয়ালে তার 2টি ছায়া দেখা যেত। সে নাকি দেওয়ালে উল্টো হয়ে হাঁটতে পারত। একবার রেড হলো, হাতিম দেওয়াল বেয়ে প্রায় ভয়াল এক জানোয়ারের মতো পালিয়ে গিয়েছিল। হীরাবাইয়ের এক মেয়ে ছিল না? এই জায়গায় অনামিক চৌধুরী একটি কোয়েশ্চেন করল। হ্যাঁ, সে ছিল অপরূপ সুন্দরী, কিন্তু কেন যেন ওকে দেখে ভয় করত। কি জানি কেন, কেমন চোখে যেন তাকাতো, গা শিরশির করত। নাম ছিল মানিক।
অনামিক চৌধুরীর অদ্ভুত লাগলো, কেন কি অনামিক চৌধুরীরও ডাকনাম মানিক। এই মেয়ের মধ্যে বাপের রক্ত আছে, বলছি আপনাকে, বাপের রক্ত আছে, নয়তো মাস্টারের মতো এমন মানুষকে মারে কি করে? হ্যাঁ, পরেরটার মধ্যেও নিশ্চয়ই আছে। পরেরটা মানে ওই মাস্টার যখন হাদিসের হাত থেকে হীরাকে বাঁচিয়ে নিয়ে যায় তখনও পোয়াতি ছিল, শুনেছি একটি মেয়ে হয়েছিল। আপনি বললেন মাস্টার লোকটি তো হীরাকে হাতিমের হাত থেকে বাঁচায়, পুলিশের কি হদিসকে কি পুলিশকে কি মাস্টারই ধরালো? হ্যাঁ, মাস্টার মানুষটি ছিল অসামান্য বুদ্ধি, সে বুদ্ধির মার প্যাচে হদিসকে জেলে পাঠালো। ওনার নাম কি? পবিত্র কুমার মজুমদার। টু বি কন্টিনিউড। ব্লাড লাইন চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9-এর নাম হচ্ছে আইজ ওয়াইড শাট। স্যার, এই করিডোরের শেষের সেলটা। কথাটা বলল জেল গার্ড দুলাল পারামনিক। কথাটা বলল সে ফিস করে। কথাটা হয়তো এরকম, স্যার, এই করিডোরের শেষের সেলটা। অনামিক চৌধুরী করিডোরের দিকে চাইল। একটা বিশাল লোহার দরজার পেছনে সেই করিডোর। একটা মাত্র বাল্ব ঝুলছে সিলিং থেকে, সেই আলোতে লম্বা করিডোরটাকে বেশ অমিনাস লাগছে। আমি এই গেটটা খুলে দিচ্ছি স্যার। আবার সেরম ফিস করে, আমি এই গেটটা খুলে দিচ্ছি স্যার। তার চোখে মুখে কেমন যেন একটা ভয়, যেন গেটের তালা খুললেই বিপদ, সামথিং লাইক দ্যাট। ওকে, খুব সন্তর্পণে তালাটা সে তালাটা খুলে এক পাশে সরে গেল। দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। মুখে বিড়বিড় করে কি এক মন্ত্র জপে চলেছে দুলাল। অনামিক চৌধুরী করিডোরের দিকে পা বাড়াতেই সে লম্বা দরজাটা পিছন দিক থেকে বন্ধ করে দিল। তিনি বললেন, ভেতরে জেলের এই প্রান্তটা অনামিক চৌধুরী বুঝলেন যে জেলের এই প্রান্তটা কেবল এখানে একটাই কয়েদি, আর সে হলো হাতিম। অনামিক চৌধুরী ধীর পায়ে সেলের সামনে এসে দাঁড়ালো। অন্ধকার সেল, তাঁর চোখ ধীরে ধীরে অন্ধকার সয়ে উঠল। তিনি দেখলেন একজন মানুষ দেওয়ালের দিকে মুখ করে উবু হয়ে বসে আছে, স্থির মূর্তির মতো। মানুষটার গড়ন দেখে বোঝা গেল সে একজন বামুন, ম্যাক্সিমাম 3 কি 3.5 ফুট মতো হবে। হঠাৎ সে অনামিক চৌধুরীর উপস্থিতি যেন বুঝতে পারল। সে ঘুরে তাকাতেই অনামিক চৌধুরীর গায়ে কেমন এক শিরশিরানি অনুভূতি হলো। কি ঠান্ডা সেই চোখ, কি ভয়ঙ্কর কুটিল সেই চাহনি। তারপর ওনাকে চমকে দিয়ে প্রচণ্ড গতিতে সে বুকে হেঁটে এগিয়ে আসতে লাগলো, এক বিভৎস সরীসৃপের মতো। গারদের কাছে এসে সে দাঁড়ালো। অনামিক চৌধুরীর মনে হলো সে বুঝি গারদের ফাঁক দিয়ে বেরিয়ে আসতে পারবে এখনই। গারদের ফাঁকের মুখে মুখ রেখে অনামিক চৌধুরীকে তিনি শুকছিলেন। কেমন শোঁ শব্দ হচ্ছে তার নাকের মধ্যে দিয়ে। গায়ে গরম চটচটে একটা হাওয়া এসে লাগছে, জায়গাটা টকটক গন্ধে ভরে উঠেছে। তারপর ঘড়ঘড়ে গলায় সে বলল, একটা সিগারেট দে না। অনামিক চৌধুরী একটা সিগারেট ধরিয়ে গরাদের কাছে রাখলেন। মাকড়সার মতো বিভৎস কয়েকটা আঙুল এগিয়ে এসে সিগারেটটা তুলে নিল। হাতিম সেলের অন্ধকার এক কোণে গিয়ে বসল। সিগারেটের ধোঁয়া পুরো সেলটা ধোঁয়াশা হয়ে উঠল। অনামিক চৌধুরী তাকে দেখতে লাগলো। কতটা সময় এভাবে কেটে গেল খেয়াল নেই, 7-8 মিনিট বটেই। এই সময় একটা ঘটনা ঘটল। অনামিক চৌধুরীর সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। হাতিমকে তিনি আর দেখতে পাচ্ছেন না, হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। সেলের কোথাও সে নেই। তার চোখ তখন অন্ধকারে সেলের মধ্যে হাতিমকে খুঁজছে। তখন একটা খিসখিস হাসিতে সারা সেল ভরে গেল। আর হাসিটা অনুসরণ করতেই বুঝলো সেলের উপরে এক ভয়ঙ্কর জিনিস সে দেখতে পেয়েছে। একটা ভাষাহীন ভয় নিয়ে তিনি দেখলেন হাতিম সেলের সিলিংয়ের এক কোণে উল্টো হয়ে ঝুলছে।
তার লম্বা হয়ে যাওয়া চুলগুলো ঝুলছে এবং সেই চুলের ফাঁক দিয়ে তার দুটো জ্বলন্ত চোখ তার দিকে চেয়ে আছে। তার পরের মুহূর্তের জন্য তৈরি ছিল না অনামিক চৌধুরী। হাতিম লাফ দিয়ে তার দিকে পড়ছে, গারদের দড়াম করে এসে পড়ল। ভয়ঙ্কর ঝনঝন আওয়াজে গারদের শিকগুলো কেঁপে উঠল। মনে হলো হাতিম করাতগুলো যেন ভেঙে ফেলবে। অনামিক চৌধুরী সেই দৃশ্য আর দেখতে পারলেন না। এলোমেলো পায়ে তিনি করিডোরের দিকে বাইরে ছুটে বেরিয়ে এলেন। তার চারপাশে দ্রুত আঁধার নেমে আসছে। দুলাল প্রামাণিক ঠিক সময় দৌড়ে এসে তাকে যদি না ধরতেন তাহলে তিনি মাটিতেই বোধহয় পড়ে যেতেন। অনামিক চৌধুরী এখন বসে আছেন জেলার সাহেব স্বরাজ মল্লিকের কোয়ার্টারে। তিনি খবর পেয়ে অনামিক চৌধুরীকে ধরে এনেছেন। আজ ডিনারটা আমার সাথেই করবেন, চলুন। ইস, আমি কাজে ব্যস্ত ছিলাম, নয়তো আপনার সাথে যেতাম ওই হারামজাদা হাতিমের কাছে। স্বরাজ মল্লিককে দেখে মনে হয় না যে সে জেলের বা এনার কারবার হলো সব ভয়ঙ্কর কয়েদিদের নিয়ে। তাকে দেখলে মনে হয় উনি একটি হাই স্কুলের রাগী অথচ আপন ভোলা এক মাস্টার। হাতিমের উপর রেগে বোম হয়ে আছে। দুলাল সব ঘটনা নিশ্চয়ই তাকে বলেছে। হারামজাদাটাকে দুবেলা বেঁধে চাপকানো উচিত। ভেলকি অনেক দেখেছি ওর। ভেলকি জানিস তো, ভেলকি দেখানোর জন্য সার্কাস আছে, সেখানে জানা। তা না, লোক খুন করবে সে। আর আমাদের কাজ হলো এসব পশ্চাৎগুলোকে খাইয়ে পড়িয়ে বাবা বাছা করে রাখতে হবে। আপনি আরাম করে বসুন, আমি চা অর্ডার করছি। একটু ব্র্যান্ডি দিয়ে চা খান আগে, সব ঠিক হয়ে যাবে। জেলার সাহেবের স্টাডি রুমটার মধ্যে বসে আছেন অনামিক চৌধুরী এবং ব্র্যান্ডি দিয়ে চা খাচ্ছেন। এই ঘরের চার দেওয়ালে শুধু বই। তার বেশ ভালো লাগছে। মাথাটা যদিও এখন একটু ভার হয়ে আছে। স্বরাজ মল্লিক সামনে এসে বসে বললেন, আজ বাড়িতে রান্না হচ্ছে কি জানেন? মৌরালা মাছ ভাজা, হাঁসের ডিমের শুকনো ডালনা আর আতপ চালের খিচুড়ি। বললেন কি? অনামিক চৌধুরীর খিদে পেয়ে গেল। স্বরাজ মল্লিক বিরক্তি ভঙ্গিতে বলল, এই সব কটা খাবার হলো আমার প্রিয় খাবার, জানেন তো। আর ওই হারামজাদাটা দেখে দেখে এই সবগুলোই খাবার খেতে চেয়েছে। তাই বাড়িতেই খাবারগুলো হওয়া সত্ত্বেও আমি খেতে পারবো না। অনামিক চৌধুরীর মাথা এলোমেলো হয়ে আছে। তিনি ঠিক বুঝতে পারছেন না কেন এই কথাটি বলছেন। তিনি জিজ্ঞেস করলেন, কেন খেতে পারবেন না? কেন হাতিম কেন খেতে চেয়েছে? আরে মশাই, কাল ওই হারামজাদাটার ফাঁসি হবে ভোর রাতে। আমার স্ত্রী রুমেলা এই সব খাবার তাই বানাচ্ছে। এটা রুমেলার অনেক পাগলামির মধ্যে একটা বলতে পারেন। আমি জেলার হবার পর থেকে এই পাগলামিগুলো শুরু করেছেন, বুঝলেন। ফাঁসির আসামিদের শেষ ইচ্ছার খাবারটা সে বানিয়ে পাঠায়। সেই দিনগুলোতে আমাকে সে বাড়ির বানানো কোনো খাবার খেতে দেয় না, আমাকে হোটেল থেকে অর্ডার করে খেতে হয়। দাঁড়ান, ডিনারটা অর্ডার করে রাখি। ওর ধারণা ফাঁসির আসামির শেষ ইচ্ছের খাবার অন্য কেউ খেলে নাকি তারও মৃত্যু হবে। ভাবুন। স্বরাজ মল্লিক ফোনে একটা ইটিং অ্যাপ খুলে নিজের মনের মতো খাবার অর্ডার করতে লাগলেন। স্টার্টারে মোমো আর স্প্রিং রোল, ঠিক হ্যাঁ, আর মেন কোর্সে থাকবে চিলি চিকেন আর চাউমিন। আতপ চালের খিচুড়ির সুগন্ধ জেলার সাহেবের ঘরে মম করছে। জেলার সাহেবও অনামিক চৌধুরী বসে বসে হাওয়ায় ভাসা সেই গন্ধ শুকছেন। ওদের সামনে মোমো, চিলি চিকেন, চাউমিন সব ঠান্ডা হয়ে যাচ্ছে। তারা ছুঁয়েও তা দেখছে না। টু বি কন্টিনিউড। Okay, so welcome to Bloodline once again. Bloodline chapter 10. এই চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য ডল। চ্যাপ্টারটা একটু the content can be a little disturbing, so listeners who are below 18 years old, please আপনারা এটি যদি শুনছেন তো আপনি বাবা মার কাছে পারমিশন নিয়ে নিন। আর যদি পারমিশন পান তো ভালো, আর যদি না পান ওনাদের সাথেও দেখুন, ওনাদের সাথে নিয়ে দেখুন বা শুনুন। সরি। ঘুমের ওষুধ খেয়ে টেনে এক ঘুমে রাত পার করে পরদিন ভোরে উঠে নিজেকে বেশ ঝরঝরে লাগলো অনামিক চৌধুরীর। মাথায় কোনো ব্যথা নেই,
ফোন নিয়ে দেখলেন যে মানিকতলার থানার ওসি বেশ একটা কাজ এগিয়ে রেখে দিয়েছেন। তরির 10 বছর আগের হোম টিউটর পল্লব রায়ের ফোন এবং অ্যাড্রেস পাঠিয়েছেন। তিনি এখন চন্দননগরের এক কলেজের অধ্যাপক। ফোনে ভদ্রলোকটিকে পাওয়া গেল। তরির নাম শুনে চিনতে পারলেন তিনি। আজ ওনার কোনো ক্লাস নেই, গেলেই দেখা হয়ে যাবে। অনামিক চৌধুরী সময় নষ্ট না করে এক গ্লাস কমলা লেবুর রস খেয়ে চন্দননগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। লোকাল ট্রেন থেকে নেমে রিক্সা স্ট্যান্ডে একটা রিক্সা নিলেন, ঠিকানা চন্দন ভিলা। রিক্সাটা এখন গঙ্গার ধার দিয়ে যাচ্ছে। গঙ্গার মিষ্টি হাওয়া এসে লাগছে তার গায়ে। গঙ্গার অনেকগুলি নৌকা ভাসছে। তিনি এত খুশি হলেন যে গলা ছেড়ে একটা গান ধরলেন। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। রিক্সা চালক ছেলেটি অনামিক চৌধুরীর গান শুনে বেশ মজা পাচ্ছে। সে ঘুরে ঘুরে দেখছে আর একগাল করে হাসছে। তার খুশি দেখে মনে হচ্ছে সে চন্দনভিলা ছেড়ে বেরিয়ে যাবে অনেক দূরে। অনামিক চৌধুরী গান থামিয়ে বললেন, ভাই চন্দনভিলা চেনো তো? প্রফেসর বাবুকে আমি চিনি, তার বাড়িও চিনি, আপনি গাইতে থাকুন। অনামিক চৌধুরীর মনের আনন্দে গাইতে লাগলেন, কুল নাই কিনার নাই। 10 মিনিট পর ছেলেটি রিক্সা থামালো এক অতি মনোরম বাড়ির সামনে। একটা সুন্দর ফুলের বাগান দিয়ে ঘেরা একটি ছোট্ট দুতলা বাড়ি। সামনের দিয়ে গঙ্গা বয়ে চলেছে। অনামিক চৌধুরী রিক্সার টাকা মিটিয়ে বাড়ির দিকে এগিয়ে গেলেন। পল্লব রায়ের বয়স 30 কি 31, তার বেশি নয়। সুদর্শন এক পুরুষ। এই বয়সে তিনি তার ফিল্ডে বেশ নামী এক অধ্যাপক। অনামিক চৌধুরীর বেশ ভালো লাগলো। তিনি বসে আছেন ভীষণ সুন্দর করে সাজানো বসার ঘরটিতে। চারিদিকে খোলা জানলা দিয়ে গঙ্গার মাতাল হাওয়া বাতাস ঢুকছে। চা জল খাবার বলেছি, খেতে খেতে কথা বলবো। অনামিক চৌধুরী দেখলেন ঠিক তখনই এক তরুণী ঘরে ঢুকলেন, চা আর গরম গরম সিঙ্গারা নিয়ে। পল্লব রায় পরিচয় করে দিলেন, আমার স্ত্রী ইরা। ইরা আঁচল ধরে দাঁড়িয়ে একটি মিষ্টি ছেলে, মাথা ভরা রেশমের মতো চুল। আমার ছেলে পুটু। অনামিক চৌধুরী পরম স্নেহে ছেলেটির মাথায় হাত রাখলেন। কি সুন্দর তার হাসি। ইরা বলে উঠল, আপনারা শুরু করুন, নয়তো ঠান্ডা হয়ে যাবে। ঘরের বানারস সিঙ্গারা খান, ভালো লাগবে। এই বাড়ির মাধুর্যে, সৌন্দর্যে আর আতিথেয়তায় অনামিক চৌধুরী এত অভিভূত হলেন যে তিনি কি বলে শুরু করবেন বুঝতে পারছিলেন না। এক মুহূর্তের জন্য তার আসার কারণটা যেন কি সেটা উনি ভুলে গেছিলেন। তার মনে হতে লাগলো, ইস, এক প্যাকেট চকলেট থাকলে পুটুকে দেওয়া যেত। পল্লবী শুরু করলো, বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? মানিকতলা থানার ওসি বলেছিলেন আপনি নাকি তরিকে ঘিরে এক রহস্যের সমাধান করছেন। হ্যাঁ, আপনি এক কাজ করুন, আপনি শুরু থেকে বলুন। তরিকে নিয়ে আপনি যা যা জানেন আমি পুরোটাই শুনবো, দরকার হলে প্রশ্ন করব। পল্লব শুরু করল, সত্যি বলতে কি, তরি যে আবার খুনের ঝামেলায় জড়িয়ে পড়বে সেটা শুনে খারাপ লাগছে। মেয়েটা আমাদের পাড়ায় থাকতো জানেন। ওর বাবা মানে পবিত্র কাকু ছিলেন আমার স্কুলের এক টিচার। আমি তখন রেডিও ফিজিক্স নিয়ে সায়েন্স কলেজে ফাইনাল ইয়ার পড়ি। কাকু আমায় বললেন যদি তরিকে সায়েন্সটা দেখিয়ে দিই। প্রতিদিন 1 ঘন্টা সময় বার করে পড়াতে যেতাম। মেয়েটার বুদ্ধি ছিল তুখোড়, ভালো রেজাল্টও করতো, কিন্তু মেয়েটার কথা বার্তা ছিল কেমন যেন এলোমেলো ধরনের। মানে? অনামিক চৌধুরী জিজ্ঞেস করলেন। মানে ঠিক সবার মতো নয়। অনেকবার এমন হয়েছে সে আমার মুখ দেখে অদ্ভুত সব কথা বলেছে আর সেগুলো ফুলে গেছে। যেমন একটা ঘটনার কথা মনে পড়ছে। একদিন পড়াচ্ছি, হঠাৎ সে বলল আপনি বাড়ি যান, আপনার বাড়িতে সমস্যা। গিয়ে দেখি ঠাম্মা মারা গেছে। হঠাৎ, কোনো অসুখ ছিল না, কিচ্ছু না। ছাতে আমের আচার আর আচারের তদারক করছিলেন, আর ম্যাসিভ হার্ট অ্যাটাক, কিচ্ছু করার ছিল না। এই স্যারের জন্য মেয়েটাকে কেমন ভয় করতো, এই সবের জন্য জানেন মেয়েটাকে কেমন একটু ভয় করতো।
কেমন এক চোখে তাকাতো, মা হারা মেয়ে মায়া হতো জানেন। পবিত্রবাবুর সাথে ওর কেমন ব্যবহার ছিল কিছু জানেন? ভালোই ছিল। পবিত্র কাকু খুব চা খেত। মনে আছে তরি একটা বড় ফ্লাস্কে করে তার জন্য রোজ চা বানিয়ে রাখতো, ছোটোখাটো খেয়াল রাখতো যেমন মেয়েরা রাখে বাবার জন্য। যেদিন পবিত্র কাকু খুন হলো সেদিনের কথা কিছু মনে আছে? হ্যাঁ মনে আছে। আমাদের বাড়ি শিফট হচ্ছিল জানেন, মানিকতলায় আমরা ভাড়া বাড়িতে থাকতাম। সেদিন সকালে থেকে নানা জিনিসপত্র বাঁধা চাঁদা চলছিল। আমি ব্যস্ত ছিলাম আমাদের পুরনো সব বইপত্র গোছাতে। সে এসে বলল আর মনে হয় দেখা হবে না বলে একটি পুতুল দিল জানেন। আমি বললাম পুতুল নিয়ে আমি কি করব? সে পুতুলটা একটা বইয়ের বাক্সে রেখে আমাকে হেল্প করতে লাগলো। মুখটা ভার করেছিল। আমার খারাপ লাগছিল। পরে জানেন বেচারি যা দিতে পেরেছে সেটাই হয়তো সে দিয়েছে, তাই না? কিন্তু অত ঝামেলার মধ্যে ওকে কিছুই বলা হয়নি। নিচে লরি অপেক্ষা করছিল, বাবা তাড়া দিচ্ছিল, মেয়েটা চলে গেছিল। পরদিন শুনি পবিত্র কাকু খুন হয়েছে। অনামিক চৌধুরীর চায়ের কাপ আওয়াজ করে নামিয়ে রাখলেন। পাতলা চিনেমাটির কাপ আর একটু হলেই ভেঙে যেত। পল্লববাবু একটা কথা বলুন তো, পুতুলটা কোথায়? পুতুল হবে চিলেকোঠার ঘরে। না, আমাকে নিয়ে চলুন, পুরনো বাক্সগুলির মধ্যেই হবে, আমি তো বার করিনি। হবে নিশ্চয়ই, সেখানেই পড়ে আছে চিলেকোঠায়। প্লিজ প্লিজ চলুন। পল্লব অনামিক চৌধুরীকে দেখে কিছু একটা আন্দাজ করেছিল। সে তাকে নিয়ে উঠে এলো চিলেকোঠার ঘরে। খুঁজতে হবে কিন্তু, পল্লব বলল। প্রায় 1 ঘন্টা পর অনামিক ও পল্লব পুরনো ট্রাঙ্কের মধ্যে থেকে পুরনো বইপত্র সরাতে সেই পুতুলটিকে পেল। বেশ 2 ফুট সাইজের প্লাস্টিকের পুতুল। অনামিক চৌধুরী হাতে নিয়ে পুতুলটা মাথাটায় এক টানে আলাদা করে দিল। বিস্ফারিত চোখে পল্লব দেখল একটা মোটা চ্যাপ্টা হাতুড়ি পুতুলটার পেটের মধ্যে। হাতুড়ির মাথায় কালো শুকনো হয়ে আছে এক পদার্থ। ওটা যে পবিত্র স্যারের রক্ত তা বুঝতে তার বিন্দুমাত্র দেরি হলো না। পল্লবের গা গুলিয়ে উঠল বমির দমকে। টু বি কন্টিনিউড। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই স্টোরি ব্লাড লাইন। 10টা চ্যাপ্টার আপডেট করা হয়েছে গতকাল, আর আজকের আপনাদের ফুল লাস্ট ফিউ চ্যাপ্টার্স আপডেট করে গল্পটা পুরোটাই আজকের আপডেট করা হবে। আপনাদের অনেক মেসেজ পাচ্ছি, আমি বেশ উৎসাহ পাচ্ছি। সো আই এম গোয়িং টু রিড আউট দ্য চ্যাপ্টার 11। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য ট্র্যাপ। কলকাতা থেকে টানা 7 ঘন্টা ড্রাইভ করে অনামিক চৌধুরী পাহাড়ি রিসর্টে এসে পৌঁছলেন। রাস্তায় কবির খানের সাথে কথা হয়েছে। এখন ঘড়িতে বাজে রাত 9টা। কবির খান ও তার 2 সঙ্গী নিঃশব্দে ঘরে ঢুকল। অনামিক চৌধুরী শুধু 1 গ্লাস দুধ ও 1 টুকরো আপেল খেলেন, তারপর একটা কাণ্ড করলেন। স্টিলের আপেলের বাটিটা মাথায় পড়ে আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়লেন। কবির খান ও তার 2 সঙ্গী ঘরের বিভিন্ন জায়গায় অন্ধকারে ছায়ার মতো মিলিয়ে গেল। কবির সম্ভবত খাটের তলায়, আর এক সঙ্গী ভারী পর্দার পিছনে, আর অন্যজন রইল আলমারির সাথে গা আটকে। নিঃশব্দ ঘর। অনামিক চৌধুরী প্রাণপণ চেষ্টা করছেন জেগে থাকার, কিন্তু এই চেষ্টার জন্যেই বুঝি তার 2 চোখে ঘুম জড়িয়ে আসছে আরও। শরীরে উত্তেজনাটা নরম বিছানায় যেন শুষে নিচ্ছে। তিনি ঘুমিয়ে পড়লেন। কতক্ষণ ঘুমিয়েছিলেন তিনি জানেন না। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার কারণ হলো তার পায়ের কাছে এক নরম অনুভূতি। হ্যাঁ, নরম একটা জীব। ছেলেবেলায় তার একটি পোষা কুকুর ছিল, সে এইভাবে তাকে চাটত। মিকি কোথা থেকে এলো? তার কেমন একটি ঘোর লাগছে। তিনি কষ্ট করে পায়ের দিকে চাইলেন। তারপর যা দেখলেন তাইতে তার সারা শরীর ভয়ে হিম হয়ে গেল। তিনি দেখলেন পরী বসে আছে। তার চুল খোলা, লম্বা জিভ দিয়ে সে এক মনে তার পা চেটে চলেছে অবিকল এক জন্তুর ভঙ্গিতে। তার গায়ে একটা বিকট টক গন্ধ বেরোচ্ছে। সারা ঘরের বাতাস গরম নিঃশ্বাসের ভারে ভারী হয়ে উঠেছে। তারপর হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল। অনামিক চৌধুরী কেন যেন সিলিংয়ের দিকে চাইলেন। এক কোণে পরী আটকে আছে উল্টো হয়ে। তার ফ্রক ঝুলছে। ঝুলন্ত চুলের ফাঁক দিয়ে তার 2 চোখ ধক ধক করে জ্বলছে।
আর এক সেকেন্ড অনামিক চৌধুরী জানেন তাকে সরে যেতে হবে, কিন্তু তার সারা শরীরে কোনো শক্তিই যেন নেই। বোবায় ধরেছে তাকে। উল্কার গতিতে ঝাঁপিয়ে এলো পরি। তার হাতে একটি হাতুড়ি, হাতুড়ির ভোঁতা মাথাটা ঝলসে উঠল একবার। তারপরেই একটা প্রচণ্ড আঘাত অনুভব করলো অনামিক চৌধুরী তার মাথায়। তিনি বসার চেষ্টা করে মাথা একবার তুললেন। তিনি দেখলেন চিতার মতো ঝাঁপিয়ে পড়েছে তিনটি কালো শরীর পরীর শূন্যে ভাসমান শরীরটির উপরে। গো গো করে এক অমানবিক শব্দ করছে পরী। অনামিক চৌধুরী জ্ঞান হারালেন। টু বি কন্টিনিউড। ওয়েলকাম টু ব্লাড লাইন। আর এখন যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটার নাম হলো অনামিক চৌধুরী ক্লিয়ার্স দ্য ব্লার ফর ইন্সপেক্টর খান। অনামিক চৌধুরীর জ্ঞান ফিরল সকালবেলা। কপালে সামান্য ব্যথা পেয়েছেন। তিনি শুয়ে আছেন তার বিছানায়। জানলার বাইরে সুন্দর একটা সকাল। রোদ ঝলমল করছে। পাতার ফাঁক দিয়ে রোদ এসে পড়েছে তার গায়ে। তার বড় আরাম লাগছে। এই সময় কবির খান, এক ডাক্তার, তার পাশে উদ্বিগ্ন মুখে ছুটে এলো। এখন কেমন বোধ করছেন স্যার? কবির খান জিজ্ঞাসা করলেন। তার পরনে গতকালের কালো টি শার্ট ও কালো জিন্স। অনামিক চৌধুরী হাসল। আমি বেশ ভালো আছি। এদিকের খবর কি? স্যার, গতকালকের ঘটনার পর পরীকে অ্যারেস্ট করা হয়েছে। তারপর তরিদেবী নিজেই ধরা দিয়েছেন। কবির একটা চেয়ার টেনে অনামিক চৌধুরীর পাশে বসল। স্যার, আমার জীবনে আমি কোনো দিন এমন কেস হ্যান্ডেল করিনি। গত রাতের ঘটনায় আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি বিছানায় যাওয়ার পর থেকে বেশ কিছু সময় আমরা অন্ধকারে অপেক্ষা করছিলাম। হঠাৎ দরজা খুলে পরী ঘরে ঢুকলো হামাগুড়ি দিয়ে, ঠিক এক সরীসৃপের মতো। আপনি বলেছিলেন ওকে ঠিক তখনই ধরতে হবে যখন ও আঘাত করবে, কিন্তু ও হঠাৎ অদৃশ্য হয়ে গেল। যখন আমরা ওকে দেখলাম তখন অনেক দেরি হয়ে গেছে। আমি খুব দুঃখিত স্যার, আপনাকে ঠিক সময় রক্ষা করতে পারিনি। অনামিক চৌধুরী বিছানায় উঠে বসলেন। আমি জানতাম পরী সাধারণ খুনি নয়, তাই স্টিলের বাটি মাথায় পড়ে নিয়েছিলাম। ওটা না থাকলে আমার অবস্থা অন্য শিকারীদের মতনই হতো। অনামিক পাশে রাখা তোবড়ানো বাটিটা তুলে নিল। কবির খান শিউরে উঠে বলল, কি সাংঘাতিক খুনের পরিকল্পনা, ভাবা যায় না। অনামিক চৌধুরী চোখ বন্ধ করে কি যেন ভাবলেন। তারপর বলতে শুরু করলেন, যখন আমরা কোনো দরকারে কারো খুন করি জানো, তখন আমরা সেটা লুকাতে চেষ্টা করি। কিন্তু খুন যখন নেশা হয়ে দাঁড়ায় আর যখন বুদ্ধির জোরে বারংবার সেই খুনি ছাড়া পেয়ে যায়, তখন সেই খুনির আসে ক্লান্তি। তখন সে খোলা চ্যালেঞ্জ দেয়, যেমন তরির বেলা হয়েছিল। সে একের পর এক খুন করছে এবং প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যাচ্ছে। তরির ক্লান্তি যখন চরম পর্যায়ে পৌঁছলো, তখন সে এমন কাউকে খুঁজছিল যাকে সে চ্যালেঞ্জ করতে পারে। সে আমার উপর খোঁজ রেখেছিল। এই রিসর্টে এলো ঘটনা ঘটাবে বলে। প্রথম দিন থেকেই সে ছোট ছোট অতি প্রাকৃতিক ক্ষমতার প্রদর্শন করে আমাকে কৌতূহলী করতে চেষ্টা করেছিল। আমি আমল দিইনি বলে সে ইচ্ছে করে পরীর বিভৎস আঙুল দিয়ে আমার দিকে রায়তার বাটি এগিয়ে দিল। কোনো দিদিই চাইবে না প্রথম আলাপেই এক বাইরের লোকের সামনে তার বোনের কুৎসিত দিকটা দেখাতে, তাই না? আমার তখনই খটকা লেগেছিল। আমি বুঝেছিলাম তোর সাংঘাতিক মনের এক মহিলা এবং তার মন স্বাভাবিক নয়। আমার দিক থেকে সেভাবে সাড়া না পেয়ে সে প্রথম রাতেই গৌরবকে খুন করলো। সেটা ছিল তার খোলা চ্যালেঞ্জ আমাকে। সে চেয়েছিল যাতে আমি ক্রাইম সিনে যাই, ওর সামনে আসি, যাতে ও আমার মাথা এলোমেলো করে দিতে পারে ওর হিপনোটিক ক্ষমতা দিয়ে। হ্যাঁ, তোরির এই ক্ষমতা আছে। ওর চোখ দেখে সেটা আমি বুঝেছিলাম। তাই ক্রাইম সিনে না গিয়ে আমি অন্য রাস্তা ধরলাম। সরাসরি ওর জীবনের অনুসন্ধানে নেমে গেলাম।
ব্যাপারটা কষ্টসাধ্য ছিল, কিন্তু এছাড়া ওদের ধরবার আর কোনো রাস্তা ছিল না। জেলের খাতায় আমি তরির কচি হাতের সই দেখেছিলাম। 2 বোন হাতিমের সাথে দেখা করতে যেত জেলে। হাতিমের দেওয়ার মতো যা ছিল তা তো তার 2 মেয়েকে সে দিলই। হাতিমের খুনের নেশা পেল তরি, আর খুনের ধরনটা পেল পরি। রক্ত এমন এক জিনিস যা আমরা কেউ উপেক্ষা করতে পারি না। বাবার পেশা ছেলে মেয়ে সহজাতভাবেই পায়। এই 2 বোনও পেল। প্রণববাবুকে তরি পছন্দ করত, কিন্তু এটা হচ্ছে পবিত্রবাবু। পবিত্রবাবুকে তরি পছন্দ করত, কিন্তু পিতার প্রতিশোধকে সে উপেক্ষা করতে পারেনি। তারপরের খুনগুলো অবশ্য ছিল নেশার বশে। একসাথে এতটা বলে অনামিক চৌধুরী একটু থামলেন। তার খিদে পেয়েছে। ইন্টারকমে লুচি ও আলুর দম অর্ডার করলেন। কবির খান একভাবে বসে আছে, মন্ত্রমুগ্ধের মতো ওনার কথা শুনছে। হঠাৎ অনামিক চৌধুরীর মনটা খারাপ হয়ে গেল। এক মাথার রেশমি চুলওয়ালা পুটুর কথা মনে হলো। যদি তরি ও পরি পুটুর মতো একটা সুন্দর পরিবারের মানুষ হতো, তাহলে কি গল্পটা অন্যরকম হতো? তার হঠাৎ মনে হলো হয়তো সমাজের বিস্তৃত দিকের প্রতিবাদ ছিল পরি আর তরির এক একটা খুন। তার চিন্তা বেশি দূর এগোলো না। দরজা দিয়ে শেফ ঢুকেছেন এক গাল হাসি নিয়ে, পিছনে বেয়ারার হাতে গরম গরম ফুলকো ফুলকো লুচি। অনামিক চৌধুরীর খিদে দ্বিগুণ বেড়ে গেল। টু বি কন্টিনিউড।